আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়ায়। তো আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণ, এই দ্বিতীয় অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাসটি দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করার চেষ্টা করব চাহিদা বিষয়ে। তো আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আমার নামই মশিউর রহমান। এটা সার্চ দিলে বা এই ভিডিওটা যেখানে দেখতেছো নিচে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে বাকি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে বা যথারীতি তোমাদের হাতে ক্লাসগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসটাতে আমরা বেসিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা চলক, ধ্রুবক, পরামিতি, অপেক্ষক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের ক্লাসটাতে আমি চাহিদা নিয়ে আলোচনা করব। চাহিদা অর্থনীতির একটা ভাইটাল বিষয়। যে কোনো ইন্টারভিউতে বা যে কোনো পরীক্ষায় খুব সহজ একটা প্রশ্ন সবাই করে থাকে, চাহিদা কি? দুঃখজনক হলেও সত্য, আমরা চাহিদা কি বা চাহিদার সংজ্ঞাটা অনেকেই দিতে পারি না, ম্যাক্সিমাম আমরা দিতে পারি না। খুবই সহজ একটা ডেফিনিশন, অর্থনীতির শুরুর দিকেই আমরা এটা শিখে থাকি, বাট এটা আমরা সঠিক উপায়ে সঠিকভাবে আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি না। তো আজকের ক্লাসে আমরা যাতে এই সংজ্ঞাটা সঠিকভাবে শিখতে পারি এবং এর বিস্তারিত বিষয়ে আমরা বুঝতে পারি, সেজন্য আমাদের মনোযোগ দিয়ে ক্লাসটাকে আমরা শুনতে হবে, বুঝতে হবে, পাশাপাশি নোট করতে হবে। তো আজকে এই চাহিদা এই জিনিসটাকে সংজ্ঞায়িত করতে হলে তোমাদের প্রত্যেকটা জিনিসকে সংজ্ঞায়িত করতে হলে কিছু কি পয়েন্টস আছে। এই কি পয়েন্টস হচ্ছে যে পয়েন্টগুলো ছেড়ে দিলে এটাকে সংজ্ঞায়িত করা যায় না, সেটার নাম হচ্ছে কি পয়েন্টস। এই কি পয়েন্টসগুলো তোমাদের আগে বুঝতে হবে যে এটা সংজ্ঞায়িত করতে হলে, এটার সংজ্ঞা দিতে হলে কোন কোন বিষয়টা আমাকে বিবেচনায় আনতে হবে, এটা বুঝতে হবে। তো চাহিদাকে সংজ্ঞায়িত করতে হলে আমাদের যে বিষয়টা বিবেচনা করতে হবে সেগুলো আমরা এখন আলোচনা করব। আমরা অনেকেই চাহিদা বলতে কি বুঝো? আমরা বলে থাকি একটি দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। মনে রাখতে হবে এই ডেফিনেশনটা এই কলেজ লেভেলে, এইচএসসি লেভেলে বা অনার্স লেভেলে দিলে হবে না। শুধুমাত্র কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়, এটা অর্থনীতির সংজ্ঞা না। অর্থনীতিতে একটা বিষয়কে সংজ্ঞায়িত করতে হলে অর্থনীতির যে কন্ডিশন, সংজ্ঞার যে কন্ডিশন ফুলফিল করে আপনাকে সংজ্ঞায়িত করতে হবে। এই যে বললাম কি পয়েন্টসগুলো জেনে তারপরে সংজ্ঞায়িত করতে হবে। এখন চাহিদার সংজ্ঞা দিতে হলে যে কি পয়েন্টসগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার কি পয়েন্টস, একটি নির্দিষ্ট সময়। একটি নির্দিষ্ট সময়। 2, একটি নির্দিষ্ট দাম। 3, আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো বোঝাচ্ছি, আমি আগে লিখে দিচ্ছি, তারপরে পয়েন্ট আলোচনায় যাব। 3 হচ্ছে দ্রব্য বা
সেবা পাওয়ার ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা, ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা, দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অর্থ অথবা সামর্থ্য, 5 হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 5টা কি পয়েন্টস তোমাদের আগে মুখস্থ করতে হবে, জেনে নিতে হবে, বুঝতে হবে। এই 5টা কি পয়েন্টস তোমার যদি জানা থাকে, এই 5টা কি পয়েন্টস এর মাধ্যমে তুমি চাহিদাকে সংজ্ঞায়িত করো। এখন এক একজনের সংজ্ঞা এক একভাবে হতে পারে, কিন্তু সংজ্ঞার ভিতরে এই 5টা পয়েন্ট থাকতে হবে, তাহলে তোমার সংজ্ঞাটা হয়ে যাবে। এখন এই 5টা পয়েন্টের ভিতরে এই 2টা হচ্ছে গৌণ, মানে এগুলা গৌণ, এত মেজর না, বাট এই 3টা কন্ডিশন মুখ্য, এগুলা থাকতেই হবে। এই 3টা পয়েন্ট কি মুখ্য, এই 3টা পয়েন্ট ছাড়া সংজ্ঞা দেয়া যাবে না। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। এখন গৌণ যেটা, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। এটা আমাদের বলার অর্থ হলো আসলে অ্যাকচুয়ালি চাহিদাটা একটা নির্দিষ্ট সময়ের সাথে রিলেটেড। আজকে হয়তো গরমের কারণে আমি এসি কি করেছি, ছেড়েছি। যখন শীত পড়ে যাবে তখন হয়তো আর এসি দেওয়ার প্রয়োজন হবে না। এটা সময়ের উপর নির্ভর করবে। আজকে আমি একটা দ্রব্য যে পরিমাণ বাজার থেকে কিনে আনবো, পরের দিন সেটা হয়তো সে পরিমাণ নাও আনতে পারে। এর মানে চাহিদা একটা নির্দিষ্ট সময়ের সাথে কি রিলেটেড। একটি নির্দিষ্ট দামের সাথেও কি চাহিদাটা রিলেটেড। আজকে বাজারে দ্রব্যটা যে দামে বিক্রি হচ্ছে, পরের দিন সেটা সেই দামে বিক্রি নাও হতে পারে, দাম কমতে পারে, বাড়তে পারে। তো আজকের দিনের চাহিদাটা কিন্তু আজকের দিনের দামের সাথে কি রিলেটেড। আজকে চালের কেজি 50 টাকা, আমি হয়তো চাল কত 2 কেজি কি করেছি, পরের দিন বাজারে গিয়ে দেখলাম চালের দাম হয়ে হলো 40 টাকা, আমি হয়তো আরো বেশি আমরা কি করবো, ক্রয় করবো। তাহলে দামের উপর কি করেছে, নির্ভর করেছে যে চাহিদাটা দামের সাথে কি রিলেটেড। আজকের চাহিদা আজকের নির্দিষ্ট দামের সাথে রিলেটেড। এজন্য আমরা একটা নির্দিষ্ট দামকে কি পয়েন্টস হিসেবে কি করেছি, বিবেচনা করেছি। একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট দাম আমরা কি করেছি, বুঝেছি। এবার আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দিতেই হবে, দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা অথবা আকাঙ্ক্ষা অথবা প্রয়োজন অথবা নিড, ডেজায়ার, নিড প্রয়োজন, ইচ্ছা, আকাঙ্ক্ষা। একটা দ্রব্য পাওয়ার অভাব বোধ করতে হবে, তোমাকে অভাব বোধ করতে হবে যে আমার এই দ্রব্যটার প্রয়োজন। এই ফিলিংসটা, এই অভাবটা তোমার জাগ্রত হতে হবে, চাহিদা হতে হবে। যেমন কলমের কালি ফুরিয়ে গেল, তাহলে আমার একটা কি কলমের প্রয়োজন। এই যে আমার কলমের প্রয়োজন, লেখার জন্য আমার একটা কলম লাগবে, একটা অভাব সৃষ্টি হলো, অভাব বোধ হলো, প্রয়োজন অনুভূত হলো। এইটার নাম হচ্ছে কোন দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা জাগ্রত হতে হবে। এখন দ্রব্য আমরা সবাই জানি, দ্রব্য হচ্ছে যা ভিজিবল, যা দেখা যায়, ধরা যায়, স্পর্শ করা যায় দ্রব্য, সেগুলো হচ্ছে দ্রব্য। চাল, ডাল, তেল, পেঁয়াজ, এই যে কলম, এগুলো কি দ্রব্য। আর সেবা হচ্ছে যা দেখা যায় না, ভিজিবল, বাট সেটা অনুভব করা যায়, সেটার জন্য আমরা তৃপ্তি পাই, সেটা হচ্ছে সেবা। সেবা হতে পারে যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, শিক্ষকের সেবা হতে পারে, ডাক্তারের সেবা হতে পারে, নার্সের সেবা হতে পারে, পুলিশের সেবা হতে পারে, উকিলের সেবা হতে পারে, এবং এই সেবাকে বিভিন্ন ধরনের সেবা তুমি দিতে বিরাজমান। তো এই দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা তোমার জাগ্রত হতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার কি পয়েন্টস। 1 নাম্বার বলতে এটা মুখ্য 1 নাম্বার আর কি, আর এখানে আমরা 3 নাম্বার লিখেছি। তো ভাইটাল পয়েন্ট 4 নাম্বার হচ্ছে অর্থ বা সামর্থ্য থাকতে হবে। আমরা যেমন আমি কলমের প্রয়োজন, ধরো এই কলমের দাম বাজারে 50 টাকা, এই কলমটা আমার ক্রয় করার প্রয়োজন, তোমাদের জন্য লিখতে হবে
বোঝাতে হবে কলমটার প্রয়োজন। বাজারে আমরা কলমটা ক্রয় করতে গেলাম, কলমটা আমার পছন্দ হলো, মানে ক্রয় করার কি আছে, আমার এই দ্রব্যটা সম পাওয়ার আমাদের কি আছে, ইচ্ছা আছে। কিন্তু এই কলমটা দাম 50 টাকা, 50 টাকা আমার পকেটে নাই মনে করো, তাহলে তখন তাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হতে হলে কলমের দাম 50 টাকা, মিনিমাম 50 টাকা তোমার কাছে থাকতে হবে, তোমার অধীনে তোমার কাছে 50 টাকা থাকতে হবে, মানে অর্থ বা সামর্থ্য থাকতে হবে, ক্যাপাবিলিটি টু বাই সামথিং। তখন তাকে এই শব্দটা কি হবে, ফেলা হবে। তাহলে চাহিদা হতে হলে ওই দ্রব্য বা সেবা পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা জাগ্রত হয়েছে ওটা পাওয়া, এটা ক্রয় করার মতো প্রয়োজনীয় অর্থ তোমার কি করতে হবে, থাকতে হবে বা সামর্থ্য থাকতে হবে। এখন মনে করো এই ফর্মটা দাম 50 টাকা, বাজারে তুমি গেছো, বাজারে গিয়ে কলমটা দেখছো, কলমটা তোমার পছন্দ হয়েছে, বিক্রেতাকে দাম জিজ্ঞেস করছো যে ভাই কলমটার দাম কত, বিক্রেতা বলেছে 50 টাকা। এখন যেই 50 টাকা বলেছে তোমার আকাশটা ভেঙে মাথায় পড়ে গেছে, তার মানে 50 টাকা দিয়ে তুমি কলমটা ক্রয় করতে রাজি নও। তো এখন এই টাকাটা যদি খরচ করতে তুমি রাজি না হও, তাহলে তাকে চাহিদা বলা যাবে না। চাহিদা হতে হলে 50 টাকা দামে ওই কলমটা ক্রয় করতে হবে, তাহলে ক্রয় যদি করে থাকো তখন তাকে চাহিদা বলা যাবে, মানে অর্থ যদি কি করে থাকো, ব্যয় করে থাকো। এজন্য আমরা অর্থনীতিতে বলে থাকি দ্রব্য ক্রয় করলে চাহিদার সৃষ্টি হয়, দ্রব্য ক্রয় করলে কি হয়, চাহিদার সৃষ্টি হয়। এখন তুমি এই যে আমি যে পয়েন্টগুলো তোমাকে দিলাম, এই পয়েন্টগুলো লিখো, লিখে তুমি নিজের ভাষায় সংজ্ঞাটা লিখো। সংজ্ঞা হয়ে যাবে, এক একজনের সংজ্ঞা এক এক রকম হতে পারে। আমি ছোট একটা সংজ্ঞা দিই, তোমরা এই পয়েন্টগুলো লিখে আমার এই সংজ্ঞাটার সাথে তুমি মিলাও, দেখো আমার সংজ্ঞাটা পারফেক্ট কিনা। তারপরে ভিডিওটা পজ করো, পজ করে আমার বক্তব্যটা আবার শোনো। আমি একটা সংজ্ঞা যদি এভাবে বলি, একটি নির্দিষ্ট সময় এবং একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা একটি দ্রব্য যে পরিমাণ ক্রয় করে তাকে চাহিদা বলা হয়। সংজ্ঞাটা হয়েছে কিনা, ভিডিওটা পজ করো, পজ করে চিন্তা করো। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা, ভোক্তা মানে যারা দ্রব্য ভোগ করে, খায় বা ব্যবহার করে। কলম তো মনে করো আমরা কি করি, ব্যবহার করি, কলমের জন্য চাহিদা। খাদ্য বা এগুলো আমরা কি করি, ভাত মাছ এগুলো আমরা খেয়ে থাকি, এগুলোর জন্য চাহিদা। এই যারা এগুলো ভোগ করে তাদেরকে বলা হয় ভোক্তা, বা ব্যবহার করে তারা বলা হয়, তাদেরকে বলা হয় ভোক্তা। আমি কলমটা ব্যবহার করেছি, কলমের ভোক্তা হচ্ছে আমি এবং তো একটি নির্দিষ্ট সময় ও একটি নির্দিষ্ট দামে একজন ভোক্তা যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করে তাকে চাহিদা বলে। সংজ্ঞাটা হয়েছে কিনা, আনসার হচ্ছে সংজ্ঞাটা হতে হলে এই কি পয়েন্টস তিনটা আমার সংজ্ঞায় থাকতে হবে। তো সংজ্ঞায় কি পয়েন্টস আছে কিনা, আনসার হচ্ছে আছে। কিভাবে আছে, কারণ আমি বলেছি একজন ভোক্তা যদি একটি দ্রব্য ক্রয় করে, ক্রয় করেছে তার মানে কি, ক্রয় যেটা করেছে তার অবশ্যই ইচ্ছা আছে জন্য ক্রয় করেছে। ক্রয় করেছে তার মানে তার কাছে কি আছে, অর্থ আছে, তার জন্য ক্রয় করেছে। ক্রয় করেছে মানে সে অর্থটা কি করেছে, ব্যয় করেছে। তিনটা শর্তই কি হয়ে গেল, ফুলফিল হয়ে গেল। মেজর তিনটা কন্ডিশন ফুলফিল হয়েছে, এজন্য আমরা এটাকে চাহিদার সংজ্ঞা হিসেবে মেনে নিতে পারি। তাহলে আমাদের উদ্দীপকে মনে করো বা বিভিন্ন জিনিসটা বোঝার জন্য বলতেছে, উদাহরণ দিচ্ছি আমি। একজন ভিক্ষুক, তার মনে করো একটা গাড়ি ক্রয় করার কি আছে, ইচ্ছা আছে, থাকতেই পারে, স্বাভাবিক। এখন তারও ইচ্ছা হতে পারে সে গাড়ি দিয়ে সে কি করবে, ভিক্ষা, গাড়ি দিয়ে সে কি করবে, গাড়ি দৌড়াবে, তার ইচ্ছা হতে পারে। এই যদি ইচ্ছা হয়, তার ইচ্ছাকে কি আমরা অর্থনীতিতে চাহিদা বলতে পারবো? তার এই ইচ্ছাকে আমরা চাহিদা বলতে পারবো। কেন চাহিদা বলতে পারবো না?
কারণ তার ইচ্ছা আছে কিন্তু তার কাছে প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য নেই। তার কাছে কি নাই? প্রয়োজনীয় অর্থ বা সামর্থ্য নেই। তাহলে অর্থনীতির ভাষায় তাকে চাহিদা বলা যাবে না। আবার আসো, ভিক্ষুক তো তার অর্থ নাই, ভালো কথা। গরিব মানুষ, এখন ধনী মানুষের কাছে যাই। ধনী মানুষ মনে করো একজনের কাছে 1 কোটি টাকা তার ব্যাংকে আছে। তার বড় ইচ্ছা, বড় শখ একটা এলিয়েন কার অথবা প্রাডো গাড়ি দৌড়াবার বড় ইচ্ছা। গাড়ি যখন দেখে তখন বলে এরকম একটা গাড়ি থাকলে আমার বড় ভালো হতো। বিভিন্ন জায়গায় যাওয়া যেত, মানুষ বলতো তার মার্ভেলাস একটা গাড়ি আছে। তার বড় শখ, তার বড় ইচ্ছা কি দৌড়ানো? এলিয়েন কার। তো এলিয়েন কারের দাম মনে করো 40 লাখ, 40 লক্ষ টাকা। এখন সে চিন্তা করে যদি কার ক্রয় করে গাড়িটা কিনি, আমার তো 40 লক্ষ টাকা ব্যাংক থেকে চলে যাবে। সে গাড়ি আর ক্রয় করে না। তাহলে তার ইচ্ছা আছে গাড়িটা কিনা, আকাঙ্ক্ষা করে, ইচ্ছা করে, তার অর্থ ব্যাংকে কি আছে, কিন্তু অর্থ ব্যয়ের ইচ্ছা নাই, কৃপণ ব্যক্তি। তাহলে এই কৃপণ ব্যক্তির ইচ্ছাকে কি আমরা অর্থনীতিতে চাহিদা বলতে পারবো? আনসার হচ্ছে না। না, আমরা চাহিদা বলতে পারবো না। কেন বলতে পারলাম না? কারণ তার সব শর্ত ফুলফিল করে, কিন্তু একটা শর্ত ফুলফিল করে না, তার অর্থ ব্যয়ের ইচ্ছা নাই। তাহলে ভিক্ষুকের ইচ্ছাকেও আমরা চাহিদা বলতে পারলাম না, কৃপণ ব্যক্তির ইচ্ছাকেও আমরা চাহিদা বলতে পারলাম না। কেন পারলাম না? চাহিদার সকল শর্ত পূরণ হয় নাই বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, চাহিদা হতে হলে আমাদের এই কন্ডিশন 3টি, বিশেষ করে পাঁচটির মধ্যে 3টি, যে দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা, অর্থ বা সামর্থ্য, অর্থ ব্যয়ের ইচ্ছা, এই 3টা কন্ডিশন কি করতে হবে? ফুলফিল করতে হবে। ফুলফিল করলে আমরা তাকে চাহিদা হিসেবে ধরে নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা চাহিদার নির্ধারক নিয়ে আমরা একটু আলোচনা করব। চাহিদার নির্ধারক সংজ্ঞাটা আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা চাহিদার নির্ধারক নিয়ে আলোচনা করব। ডিটারমিনেটর অফ ডিমান্ড, চাহিদার নির্ধারক বা চাহিদার প্রভাব বিস্তারকারী বিষয়। চাহিদার নির্ধারক, চাহিদার নির্ধারক অথবা চাহিদার প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ। এখন প্রশ্ন হচ্ছে চাহিদার নির্ধারক কি? চাহিদার নির্ধারক হচ্ছে একটি দ্রব্যের চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাকে চাহিদার নির্ধারক বলা হয়। একটি দ্রব্যের চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে, একটি দ্রব্যের চাহিদা যে সমস্ত বিষয়ের উপর কি করে? নির্ভর করে, তাকে চাহিদার নির্ধারক বলা হয় বা চাহিদার প্রভাব বিস্তারকারী বিষয় বলা হয়। ইন্ডিকেটর অফ ডিমান্ড, ডিটারমিনেটর অফ ডিমান্ড। এখন প্রশ্ন হচ্ছে চাহিদা নির্ধারক তাহলে কি 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 বিষয় চাহিদাকে নির্ধারণ করে? চাহিদাকে সবচেয়ে বেশি যেটা চাহিদা যে বিষয়ের উপর সবচেয়ে বেশি নির্ভর করে, সবচেয়ে বেশি প্রভাবিত হয় যার দ্বারা, সেটা হচ্ছে দ্রব্যের দাম। তাহলে 1 নম্বর নির্ধারক হিসেবে আমরা নিচ্ছি দ্রব্য বা সেবার কি দাম। আমরা দ্রব্যের দাম লিখলাম, দ্রব্য বা সেবার দাম, এটাকে আমরা প্রাইসের পি দ্বারা প্রকাশ করি। দ্রব্য বা সেবার দাম, প্রাইসের কি পি। তো দ্রব্যের দাম দ্বারা চাহিদা সবচেয়ে বেশি প্রভাবিত হয়। দ্রব্যের দাম যদি বাড়ে, সাধারণত দ্রব্যের দাম বাড়লে চাহিদা, এই যে কিউডি আমি দেখেছি, কিউডি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ
ডিমান্ড চাহিদার পরিমাণ, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। খুব খেয়াল করে শুনতে হবে কথাগুলো, বি অ্যাটেন্টিভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বলতেছি। এই যে আমরা বলেছি দাম বাড়লে চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে, এই সম্পর্ককে অর্থনীতিতে বিপরীত সম্পর্ক বলা হয়। কি সম্পর্ক? বিপরীত অথবা পরোক্ষ সম্পর্ক বলা হয়। কি বলেছি? বিপরীত বা পরোক্ষ সম্পর্ক, ইনভার্স রিলেশন বিটুইন প্রাইস এন্ড কোয়ান্টিটি অফ ডিমান্ড। এই দুইটা চলকের মধ্যে, এটা কিন্তু চলক, দ্রব্যের দাম কি চলক, এগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। আমরা প্রথম ক্লাসে চলক নিয়ে কথা বলেছি, স্বাধীন চলক, অধীন চলক। এখানেও স্বাধীন চলক, অধীন চলক আমরা তৈরি করব, কিন্তু এই চলকগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। অর্থনীতিতে সমস্ত চলকের মান পরিবর্তিত হয়, দাম বাড়তে পারে 5 টাকা, 10 টাকা, 15 টাকা। তো এগুলো হচ্ছে অর্থনৈতিক চলক। এই যে দাম একটা অর্থনৈতিক চলক, চাহিদা একটা অর্থনৈতিক চলক, চাহিদার পরিমাণ একটা অর্থনৈতিক চলক, ইকোনমিক ভেরিয়েবল। তো ইকোনমিক এই যে ভেরিয়েবলগুলো আমরা দেখলাম এখানে দুইটা চলকের মধ্যে বিপরীত সম্পর্ক বা পরোক্ষ সম্পর্ক, ইনভার্স রিলেশন। তো এখন দেখো দাম বাড়লে চাহিদা কমে, এটা আমরা তো সবাই বুঝতে পারি। আমরা মনে করো চালের দাম আমরা 30 টাকা করে চাল কি করে ক্রয় করি, আমরা মনে করো 30 টাকা করে 3 কেজি চাল ক্রয় করার জন্য কি করেছি, 90 টাকা নিয়ে বাজারে কি করেছি, গেছি 30 টাকা করে চালের কেজি। মনে করো বাজারে গিয়ে দেখলাম 30 টাকার চাল কি হয়ে গেছে, 30 টাকার চাল হয়ে গেছে 40 টাকা, তাহলে দাম কত হবে? 120 টাকা। তো 90 টাকা নিয়ে যদি আমরা বাজারে যাই, 3 কেজি চাল কি ক্রয় করতে পারবো? আনসার হচ্ছে পারবো। তাহলে দাম বাড়ার কারণে 30 টাকা হতে 40 টাকা হওয়ার কারণে এখন এই 3 কেজি চাল ক্রয় করা যাবে না। তাহলে চালের চাহিদা কি হলো? হ্রাস পেল। দাম বাড়লে চালের চাহিদা কমে, আবার দাম কমলে চাহিদা বাড়ে। মনে করো তুমি যে কলমটা ব্যবহার করো সেটা হচ্ছে একটা ধরো মেটাডোন কলম, মনে করো খুব পছন্দ, মনে করো তোমার খুব। এখন এই কলমটা তুমি মনে করো বাজারে এই কলমটা ধরো 4 টাকা দামে কি হয় বা 5 টাকা দামে সে বাজারে এই কলমটা বিক্রি হয়। এখন কলমটা তোমার খুবই পছন্দ, বাজারে গেছো একটা কলম ক্রয় করার জন্য 5 টাকা দিয়ে, তো বিক্রেতা তোমাকে বললো কলমের দামটা 2 টাকা বা 3 টাকা, এবং বললো যে এটা একটা অফার দিয়েছে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। তাহলে তুমি কি করবে? তুমি বলবে আমাকে 1 ডজন কলম দাও। এই যে বেশি কলম ক্রয় করলে, কি কারণে ক্রয় করছো? দাম কমার কারণে। দাম কমলে ওই দ্রব্যটা বেশি ক্রয় করা হয়, আর ক্রয় যদি বেশি হয় চাহিদা বেশি হয়। কেন? কারণ ক্রয় করার নামই কি? চাহিদা। এই যে সংজ্ঞায় বলেছি দ্রব্য বা সেবা ক্রয় করে তাকে চাহিদা বলে। ক্রয় করছো মানে চাহিদা সৃষ্টি হয়ে গেছে। দ্রব্য বা সেবা ক্রয় করার সাথে সাথে কি সৃষ্টি হলো? চাহিদা সৃষ্টি হলো। তাহলে এই যে দাম কমলে আমরা বেশি দ্রব্য ক্রয় করি মানে চাহিদা বাড়ে। তো এই যে সম্পর্কটাকে আমরা অর্থনীতিতে এভাবে দেখাই, এটা তোমাদের শিখতে হবে। ডি কিউবি বাই ডিপি। এখন এখানে এই ডি ব্যবহার করেছি, মনে রাখতে হবে। এটার নাম হচ্ছে ডেল, এটা হচ্ছে ডি, এটাও ডেল। এটা হচ্ছে দুইটাই গ্রিক বর্ণ, এটা হচ্ছে ছোট ডেল, এটা বড় ডেল। বড় পরিবর্তনে এই ডেলটা ব্যবহার করা হয়, আর ছোট পরিবর্তনে এই ডেলটা কি হয় ব্যবহার করা হয়, আবার এই ডি ব্যবহার করা হয়। মানে এই তিনটা চিহ্ন পরিবর্তন প্রকাশ করতে কি করা হয়? ব্যবহার করে পরিবর্তন। আর পরিবর্তনের একটা সূত্র আছে, পরিবর্তন ইজ ইকুয়াল টু পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। তো আমি চাহিদা শেষ করার পরে তোমাদেরকে ঢালের ক্লাসটা দিব, বা ঢালটা পড়াবো তোমাদের, ঢাল বা স্লো। ঢালের ক্লাসে আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ঢালের ক্লাসে খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা, ঢালের ক্লাস, সেটা মনে রাখবো তোমরা। আমি
ঢালের ক্লাসে পরিবর্তন নিয়ে ইলাবোরেটলি আলোচনা করব। পরিবর্তন ইজ ইকুয়াল টু পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। এই পরিবর্তন প্রকাশ করতে আমরা ডি ব্যবহার করি। ডি কিউডি মানে কি? চাহিদার পরিবর্তন। এই যে কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর ডি মানে ডিফারেন্সের মনে করো ডি, তাহলে এটা কি চাহিদার পরিবর্তন। আর ডি মানে কি? প্রাইসের পরিবর্তন, মানে দামের পরিবর্তন। তাহলে দামের পরিবর্তনের কারণে চাহিদার যে পরিবর্তন হয়, এটা আমরা এই অনুপাত বা ভাগ ছিল দ্বারা আমরা কি করেছি দেখিয়েছি। তো এইটা মনে রাখতে হবে, এই পরিবর্তনটা কি বাড়লে কমে অথবা কমলে বাড়ে, এজন্য আমরা এটা লেস দেন 0 দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? লেস দেন 0। এখন লেস দেন 0 মানে কি? তোমরা এই যে 19 এর সংখ্যা রেখা করেছো, এই সংখ্যা রেখা এখানে কি করেছো? 0 দিয়েছো, ডানে কি দিয়েছো? +1 +1 +2, এদিকে কি করেছো? -1 -2, বাম দিকে -1, ডান দিকে +1। এখন লেস দেন 0 মানে হচ্ছে 0 থেকে ছোট। তো 0 থেকে ছোট মানগুলা কি মান? 0 থেকে ছোট মানগুলো পেতে হলে বামে আসতে হবে। এই বামের মানগুলা কি মান? -মান, ঋণাত্মক মান। তো লেস দেন 0 মানে 0 থেকে ছোট, আর 0 থেকে ছোট মানে হচ্ছে ঋণাত্মক মান। ঋণাত্মক মান বোঝাতে আমরা লেস দেন 0 ব্যবহার করব। এখন তোমরা বলতে পারো যে এখানে লেস দেন 0 কেন হলো? খুব খেয়াল করো। একটা চলকের মান যদি বাড়লে পরিবর্তনটা কি হয়? বাড়লে পরিবর্তনটা প্লাস হয়। কেন প্লাস হয়? আমি ডানের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এই যে ডিপি, দামের পরিবর্তন বাড়লে চিহ্নটা কি হয়? প্লাস হয়। তো দাম বাড়লে চাহিদার পরিমাণ কি হয়? কমে। চাহিদার পরিমাণ কমে। তো কমলে পরিবর্তনের চিহ্নটা কি হয়? মাইনাস হয়। এই প্লাসে মাইনাসে কি? মাইনাস। আর এই মাইনাস মানে হচ্ছে লেস দেন কি? 0। আমরা এটাকে কি করলাম? লেস দেন 0 প্রমাণ করলাম। আবার দেখো, এটা দিয়েও প্রমাণ করা যায়। দেখো, খুব খেয়াল করে দেখো, দাম যদি কমে, দাম কমলে দামের পরিবর্তনটা হবে মাইনাস। কি হবে? মাইনাস। চাহিদার পরিমাণ যদি বাড়ে, চাহিদার পরিবর্তন হবে কি? প্লাস। আবার কি? মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে কি? মাইনাস। আর মাইনাস মানে হচ্ছে লেস দেন 0। তাহলে পরীক্ষায় নৈবত থেকে একটা প্রশ্ন আসে প্রায় সময়, যে কোনটি দামের সাথে চাহিদার সম্পর্ক কি করে প্রকাশ করে? এখানে লেস দেন 0 দিয়ে দিতে পারে, গ্রেটার দেন 0 দিয়ে দিতে পারে, ইজিক্যাল টু 0 দিয়ে দিতে পারে, ইজিক্যাল টু 1 দিয়ে দিতে পারে, বা উপরের সবকটি বলতে পারে। আমাদের আনসার হবে dQD/dP লেস দেন 0। এটা দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক প্রকাশ করে। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক আমরা এভাবে কি করতে পারি? প্রকাশ করতে পারি। তাহলে আশা করি দ্রব্যের দাম এর উপর চাহিদার এই নির্ভরতা আমরা কি করেছি? বুঝতে পেরেছি। আমরা 2 নম্বর নির্ধারকে চলে যাচ্ছি। দুই নম্বর নির্ধারক হচ্ছে বিকল্প দ্রব্যের দাম। বিকল্প দ্রব্যের দামকে আমরা পিএস দ্বারা প্রকাশ করলাম। বিকল্প দ্রব্যের দাম অত্যন্ত ইম্পর্টেন্ট একটা নির্ধারক। অনেক জায়গায় এই জিনিসগুলো আমাদের লাগবে। বিকল্প দ্রব্যের দাম এর ইংলিশটা হচ্ছে প্রাইস অফ সাবস্টিটিউট গুডস। প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, এজন্য আমরা পিএস দ্বারা প্রকাশ করলাম। সাবস্টিটিউট মানে হচ্ছে বিকল্প, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, বিকল্প দ্রব্যের দাম। বিকল্প দ্রব্যের দাম চাহিদার একটা নির্ধারক। বিকল্প দ্রব্যের দাম চাহিদার একটা কি? নির্ধারক। এই নির্ধারকটা কিভাবে হয় সেটা আমরা প্রমাণ করব। তার আগে আমাদের বুঝতে হবে বিকল্প দ্রব্য বলতে আমরা কি বুঝি। পরীক্ষা প্রশ্ন আসে বিকল্প দ্রব্য কি? বিকল্প দ্রব্য হচ্ছে একটি দ্রব্যের পরিবর্তে যদি অপর দ্রব্য ব্যবহার করা যায়। একটা দ্রব্যের চাহিদা সৃষ্টি হলো, এই চাহিদা যদি অন্য কোনো দ্রব্য দ্বারা তুমি কি করতে পারো? পূরণ করতে পারো। মানে রিপ্লেস যদি করা যায়, একটা দ্রব্য ভোগ না করে অপর দ্রব্য যদি কি করতে পারো? ভোগ করতে পারো, তখন তাকে বিকল্প দ্রব্য বলা হয়। তাহলে একটি দ্রব্যের পরিবর্তে অপর কোনো দ্রব্য ব্যবহার করা হলে তাকে বিকল্প দ্রব্য বা সাবস্টিটিউট গুডস বলা হয়। কিরকম হতে পারে?
যেমন আমরা চা পান করার কথা ছিল, চা পান না করে আমরা কফি পান করলাম, তাহলে চা কফি পরস্পরের কি দ্রব্য? বিকল্প দ্রব্য। চা কফি পরস্পরের কি বিকল্প দ্রব্য। আমরা ফ্যান না দিয়ে কি দিলাম? এসি দিলাম। ফ্যান এবং এসি পরস্পরের কি দ্রব্য? বিকল্প দ্রব্য। এভাবে অসংখ্য বিকল্প দ্রব্যের কি আছে? উদাহরণ আছে। আমরা চিনির পরিবর্তে কি ব্যবহার করলাম? গুড় ব্যবহার করলাম। এটা হচ্ছে বিকল্প দ্রব্য। তো এখন বিকল্প দ্রব্যের সংজ্ঞা আমরা শিখলাম, বিকল্প দ্রব্যের উদাহরণ আমরা কি করলাম? দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, এই বিকল্প দ্রব্যের দামটা কিভাবে চাহিদা নির্ধারণ হয়? খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এই বিকল্প দ্রব্যের দামটা চাহিদা নির্ধারণ প্রমাণ করার জন্য আমরা একটা উদাহরণ লিখলাম, চা কফি। ধরি চা হচ্ছে বিবেচ্য দ্রব্য, আর তার বিকল্প দ্রব্যটা কি? কফি। তাহলে চায়ের দাম যদি বাড়ে, চায়ের দাম বাড়লে কফির দাম মনে করো স্থির আছে। কফির দামটা যদি স্থির থাকে, চায়ের দাম যদি বাড়ে, কফির দামটা কি? স্থির, প্রায় স্থির। এই প্রায় স্থির থাকার কারণে কফির দামটা আপেক্ষিকভাবে কম মনে হয়। খুব খেয়াল করো, ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে না বুঝলে কিন্তু এটা একটা কনফিউশন হয়ে যেতে পারে তোমাদের। আমি আবার বলতেছি, চায়ের দাম যদি বাড়ে, মনে করো তুমি চা পান করতে গেছো, একটা স্টলে গেছো, মনে করো পানশিতে গেছো, চায়ের দাম ধর উদাহরণস্বরূপ চায়ের দাম হচ্ছে প্রাইস অফ টি হচ্ছে 10 টাকা, আর প্রাইস অফ কফি হচ্ছে কত? 15 টাকা উদাহরণস্বরূপ। এখন চায়ের দাম বৃদ্ধি পেয়ে কত হলো? চায়ের দাম বৃদ্ধি পেয়ে 12 টাকা উদাহরণস্বরূপ, 12 টাকা। কিন্তু কফির দামটা কি আছে? 15 টাকায় স্থির আছে। ওয়েটারকে জিজ্ঞেস করছো, ভাই চায়ের দাম কত? সে বললো 12 টাকা। তুমি বলছো, ভাই 2 টাকা কি বেড়ে গেল? গত সপ্তাহে খাইছি কত টাকা দিয়ে, 10 টাকা দিয়ে পান করছি, এখন তুমি বলতেছো 12 টাকা। আচ্ছা, তাহলে কফির দাম কত ভাই? কফির দাম 15 টাকা। এখন তুমি বলো, ভাই কফির দাম তো জায়গায় আছে, চায়ের দাম হঠাৎ বেড়ে গেল। তো বন্ধুকে নিয়ে গেছো, বন্ধু বলতেছে যে তুমি এক কাজ করো, চা পান করার জন্য আমরা এসেছি, চা তুমি খাওয়াবে, আজকে এক কাজ করো, তুমি আমাদেরকে কফি খাওয়াও। এই যে আমাদের চা পান করার জন্য আমরা পানশিতে গেলাম, চা স্টলে গেলাম, গিয়ে চা পান না করে কি করলাম? আমাদের চায়ের চাহিদাটা ডাইভার্ট হয়ে যাচ্ছে কফির দিকে। কেন? কারণটা খুব খেয়াল করো। কফির দাম তো স্থির আছে, তার মানে এইটার দাম বাড়ে না বাড়ার কারণে আপেক্ষিকভাবে কফি আমাদের কাছে সস্তা মনে হচ্ছে। আপেক্ষিকভাবে কফি আমাদের কাছে কি মনে হচ্ছে? সস্তা মনে হচ্ছে। এজন্য কফির চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড বেড়ে যাবে। তাহলে চায়ের দাম বাড়ার কারণে অপর দ্রব্য কফির চাহিদাটা বেড়ে গেল। এর মানে বিকল্প দ্রব্যের দাম চাহিদার একটা কি নির্ধারণ। কফির বিকল্প চা, চায়ের বিকল্প কফি, তাহলে বিকল্প দ্রব্যের দাম মানে অপর দ্রব্যের দামটা কি হয়েছে? কফির চাহিদাকে নির্ধারণ করলো কে? চায়ের দাম। এজন্য আমরা বলে থাকি বিকল্প দ্রব্যের দামের কারণে চাহিদার পরিবর্তন হয়। এখানে বুঝতে হবে যে চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়ে। তাহলে বি কেয়ারফুল। একটি দ্রব্যের দাম বাড়লে যদি অপর দ্রব্যের চাহিদা বাড়ে, তখন দ্রব্য যদি পরস্পরের বিকল্প হয়। খুব খেয়াল করো, এগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। একটি দ্রব্যের দাম বাড়লে যদি অপর দ্রব্যের চাহিদা বাড়ে, চায়ের দাম বাড়লে যদি কফির চাহিদা বাড়ে, চায়ের দাম বাড়লে যদি কফির চাহিদা বাড়ে, চায়ের দাম বাড়লে যদি কফির চাহিদা বাড়ে, তারা পরস্পরের কি হয়? বিকল্প দ্রব্য হয়। এখন দ্রব্য যেটাই হোক, যদি একটা দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা বাড়ে, তবে এরা পরস্পরের বিকল্প দ্রব্য হবে।
বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটা দামের সাথে অপরটার চাহিদার প্রত্যক্ষ সম্পর্ক হয়। এই সম্পর্কের নাম হচ্ছে প্রত্যক্ষ বা সমমুখী অথবা একইমুখী সম্পর্ক। একইমুখী সম্পর্ক বা আমরা বলতে পারি ধনাত্মক সম্পর্ক, একইমুখী সম্পর্ক। তো বিকল্প দ্রব্যের দাম চাহিদার একটা নির্ধারক আমরা কি করলাম? প্রমাণ করলাম। আমরা আজকের ক্লাসে আমরা চাহিদা নিয়ে কথা বলেছি, চাহিদার সংজ্ঞায়িত করেছি। আজকের ক্লাসে আমরা চাহিদা নির্ধারক শুরু করেছি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা নির্ধারক আমরা শেষ করেছি। একটা হচ্ছে দ্রব্যের দাম আর একটা হচ্ছে বিকল্প দ্রব্যের দাম। আগামী ক্লাসে আমরা বাকি নির্ধারকগুলো পড়ব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা সবাই বই ক্রয় করেছ, বই ক্রয় করে তোমরা পড়াশোনা শুরু করেছ। অবশ্যই আর কোনো অবহেলা করার সুযোগ নাই, সময় যাচ্ছে, করোনাময় পরিস্থিতিতে আসলে দিন কিন্তু চলেই যাচ্ছে। আমরা হয়তো এই সময়টুকু আর আমরা এটা কাভার করার পরে আর কোনো সুযোগ থাকবে না। সুতরাং তোমার এই পরীক্ষার জন্য কিন্তু সময় তোমাকে আবার তারা বাড়িয়ে দিবে না। পরীক্ষা যথারীতি যথাসময়ে অনুষ্ঠিত হবে। সুতরাং যে দিনটা যাচ্ছে অত্যন্ত ভ্যালুয়েবল ডে আমাদের কাছ থেকে যাচ্ছে। আমরা প্রত্যেকটা দিনকে মূল্যায়িত করব। আমি প্রথম ক্লাসটা তোমাদের লাইভ করেছিলাম। এই ক্লাসে তোমাদের দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য আমি দিয়েছি। তো এগুলা তোমরা অনুসরণ করবে ইনশাআল্লাহ। জীবনকে সুন্দর করো, পরিশ্রম করো। পরিশ্রম যাদের জীবনে নাই তারা আসলে অলস, যারা তাদের জীবনে সফলতা নাই। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমরা বলে থাকি। তো আমরা যাতে সেই কারখানার অন্তর্ভুক্ত না হই, আমরা যাতে কর্মঠ হই, আমরা যাতে বেশি পরিশ্রম করতে পারি, ফলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে। অনেক বেশি পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে তোমাদের মাঠে নামতে হবে, খুবই পরিশ্রম করতে হবে। কলেজ লেভেলে এই এসএসসি এবং তোমাদের স্কুলের যে লাইফটা মেনটেন করেছো সেটা আর নাই। কলেজে আসলে গবেষণা করে পড়াশোনা করতে হয়। বিদেশে এই কলেজ লেভেলের পড়াশোনাটা অনেক কঠিন, অনেক বেশি পরিশ্রম করতে হয়। এজন্য সবাই বিদেশে কলেজে পড়াশোনা করে না। তারা হয়তো অনেকেই কি করে তাদের স্ব কাজে নেমে যায় বা বিভিন্ন টেকনিক্যাল নলেজ অর্জন করে তার ওই সেক্টরে সে কাজ খোঁজা শুরু করে। কিন্তু আমাদের দেশে যেহেতু তোমার চাকরি করতে হলে অনার্স মাস্টার্স লাগে, কলেজ অবশ্যই তো লাগবেই। তো সুতরাং এই লেভেলটা তোমাদের বুঝতে হবে। এই লেভেলে প্রচুর পড়াশোনা করতে হয়। তো পড়াশোনা করবে না কেন? পরিশ্রমের জন্যই তো তোমার জন্ম হয়েছে, এটা মনে করো। তো আমরা তোমাদের সাথে আছি। আশা করি হয়তো কলেজ খুললে তোমাদেরকে আরো বেশি সময় দিতে পারবো, আরো বেশি তোমাদের সংস্পর্শে, আরো বেশি তোমাদের প্রবলেম বোঝার সম্ভব হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের বেটার কিছু দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।